আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ফোনালাপ। গ্যাস সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহায়তার আশ্বাস। শিগগিরই অপারেশনে ফিরবে কক্সবাজারের এলএনজি টার্মিনাল, জানালেন আফ্রিকায় একটি দোকানে ঘুমন্ত অবস্থায় পড়ে 6 বাংলাদেশি মৃত্যু। নিহতদের 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে। স্বজনদের শোক। দেখাচ্ছে দেশে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনে সহায়তার। টিসিবির পণ্য আনতে গিয়ে প্রাণ গেল 2 জনের। কলেজ প্রাচীর ধসে আহত 8। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টেলিফোনে 2 প্রধানমন্ত্রীর কথা হয়। দেশটি তাদের অভিজ্ঞতা ও রিসোর্স দিয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকেলে এক ব্রিফিংয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছে। আগামী সপ্তাহ থেকেই গ্যাসের সরবরাহ শুরু হবে। সিএনজি স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বন্ধ কলকারখানার চাকা। চাহিদা মতো গ্যাসের সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে মানুষ। ব্যাহত হচ্ছে উৎপাদন, হুমকির মুখে শিল্প খাত। উদ্ভূত সংকট মোকাবেলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 প্রধানমন্ত্রীর মধ্যে ফোন আলাপের কথা জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বললেন, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, আশ্বস্ত করেছেন সহযোগিতার। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার দেশের সহযোগী জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন আর তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছে তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবে। বর্তমান সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে মালয়েশিয়া থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে এলএনজি এবং পরিশোধিত জ্বালানি আমদানির পরিকল্পনা সরকারের। আমরা মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে, সবকিছুই হতে পারে। আফ্রিকায় আগুনে 6 বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে, অপরজনের বাড়ি মুন্সিগঞ্জ। কর্তৃপক্ষ জানায় আগুন লাগার সময় দোকানটিতে 7 জন ঘুমিয়েছিলেন। আগুনে পুড়ে তাদের সবাই মারা গেছেন। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। রাতের অন্ধকার ভেদ করে চারদিকে আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি হোলসেল দোকানে স্থানীয় সময় মধ্যরাতে এই আগুন লাগে। এ সময় দোকানটিতে 7 কর্মী ঘুমিয়েছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুন নিয়ন্ত্রণে এলে 7টি মরদেহ উদ্ধার করা হয়। আগুনে পুরোপুরি ঝলসে গেছে তাদের শরীর। মরদেহগুলো নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এদিকে নিহত 6 বাংলাদেশের পরিবারে চলছে শোকের মাতম। এদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং 1 জন মুন্সিগঞ্জের বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ স্বজনরা। নিহতদের মধ্যে ফাহিম আপন ও নূর মুহাম্মদের বাড়ি নারায়ণগঞ্জের ক্রোকের চর গ্রামে। ফাহিমের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন আদরের ছোট বোন। ফাহিমের বাড়ির পাশেই নূর মুহাম্মদের বাড়ি। 8 বছর আগে জীবিকার তাগিদে সাউথ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর দেশে আর ফেরা হয়নি। 6 জন মারা গেছে। মানে বাপ মার মনটা কি মন চায়, বাপ মা একদম মরার অবস্থা। আপনারা দয়া করে যদি লাশটি আনার ব্যবস্থা করে দেন, দেখে অন্য মানি মুড়ি দিবে সরকার যদি আবেদন করে। আমরা আবেদন করবো আমাদের লাশ অতি আগে আমাদের পোষায় দেন। লাশে পাইলে আমাকে মন শান্তি হইব। আমাদেরকে মাটি দিলাম। 4 বছর আগে ভাগ্যের চাকা বদলাতে বিদেশে পাড়ি দেন আপন। গত রাতেও কথা হয়েছে মায়ের সাথে। এখন সন্তানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চায় পরিবারের সদস্যরা। আমার ভাইটা ফোন দিছে, সাউথ আফ্রিকা আগুন লাগছে আমার ভাইয়ের দোকানে। ঠিক আছে, আমার ভাইয়ের ওদিকে আগুন লাগছে। একজন বাড়িতে আসছে আর 6 জন ভিতরে আছে। একজন বাড়িতে আসছে, 6 জন ভিতরে আসলে যে বাইরেছে হের অবস্থা খুব গুরুতর। অন্য লোকে টেকনা বাইর করছে। ওই মুহূর্তে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে বড় ভরসার নাম ভেন্টিলেশন ব্যবস্থা। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চড়া দাম আর জটিল পরিচালন ব্যবস্থার কারণে প্রান্তিক এলাকার মানুষের কাছে এর সেবা
অনেকটাই দুঃসাধ্য। তবে আশার খবর দিচ্ছেন দেশের একদল গবেষক। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্য পরিবেশ বিবেচনা করে বিশেষ এই যন্ত্র তৈরি করেছেন। দেশীয় এমন উদ্ভাবকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিনথেটিক ল্যাব। দেশের স্বাস্থ্য খাতে নতুন এক আশার আলো ছড়াচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ভেন্টিলেটর ভেন্টাস। জটিল ও ব্যয়বহুল বিদেশি ভেন্টিলেটরের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করেছেন দেশীয় গবেষক ও চিকিৎসকদের একটি দল। যেখানে একটি আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের জন্য খরচ হয় 20 লাখ টাকার বেশি, সেখানে 1 থেকে 2.5 লাখ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব এই ভেন্টাস। সাধারণ কোনো প্রশিক্ষণ ছাড়াই গ্রামের স্বাস্থ্যকর্মীরা কেবল বোতাম টিপেই এটি দিয়ে রোগীকে অক্সিজেন দিতে পারবেন। বিদেশি ভেন্টিলেটরের মধ্যে অনেকগুলো মোড থাকে যেটা ওই দেশের স্পেসিফিক। যেমন ওই দেশে মোটর নিউরন ডিজিজ খুব কমন, আমার দেশে একটা পেশেন্ট আপনি তেমন পাবেন, কম পেশেন্ট পাবেন। ডিজিজ স্পেসিফিক মোডের চেয়েও আমার এমন একটা মোড তৈরি করা হচ্ছে যেখানে বাল্ক অফ পিপলকে আমি একসাথে নিয়ে আসতে পারবো, অর্থাৎ অনেক জনগণ একসাথে আমি কভার দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে এই ভেন্টিলেটর স্পন্দন, ভেন্টাস, এখন ভেন্টাস 1, সামনে হয়তো ভেন্টাস 2 আসবে, পরে ভেন্টাস 3, এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে আগানো। দেশীয় এই যুগান্তকারী উদ্ভাবন নজর কেড়েছে সরকারেরও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই 2 চিকিৎসা যন্ত্র রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রী টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল চাপায় 2 জনের প্রাণ গেল। আহত হয়েছেন অন্তত 8 জন। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে আর একজনকে পঙ্গু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, ধসে পড়া মিরপুর কলেজের দেয়ালটি 6 মাস ধরেই নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু গা করেনি কলেজ কর্তৃপক্ষ। যেন এক বিধ্বস্ত জনপদ। এই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে 2টি প্রাণ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও খেটে খাওয়া স্থানীয় মানুষরা দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাকের সামনে একটু কম দামে খাবার কিনতে। ঠিক সেই সময় মিরপুর কলেজের দেয়ালটি হঠাৎই ধসে পড়ে। ইটের স্তূপের নিচে বয়স্ক আর দুর্বল মানুষগুলো নড়ারও সুযোগ পাননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস 10 হতভাগ্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মানে একদম ফাটল ধরে বাঁকা হয়ে আছে, স্কুল কমিটি এরা গুরুত্ব দেয় নাই। কলেজ কর্তৃপক্ষের এই খেয়ালিপনার কারণে আজকে এই একজন মানুষের মৃত্যু হয়েছে। ওই দোকানে আমরা পানি কিনতেছি, এর ভিতরে দেখি সব ভেঙে পড়ছে। নিহত নাসিমার স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল। মাত্রই 40-এ এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায়